একটা গোটা বছর হতে চলল বাংলাদেশে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তারা ক্ষমতায় রয়েছে। এই একটা গোটা বছরে বাংলাদেশের অভ্যন্তরে অনেক রকমের পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় ছিলেন সেই সময় দাঁড়িয়ে যে ঘটনাগুলো কখনো ঘটেনি, ইউনূসের আমলে সেই ঘটনাগুলো ঘটছে। এই ধরুন না আমেরিকার বারবারন্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনূস তিনি একবার চীনের দিকে ঝুঁকছেন, একবার তিনি ঝুঁকে যাচ্ছেন আমেরিকার দিকে। এই করে বাংলাদেশের অভ্যন্তরে যা খারাপ অবস্থা তার পুঙ্খানুপুঙ্খ আপডেট আপনাদেরকে আমরা দেখিয়েছি। কিন্তু এই পরিস্থিতিতে একটি বড় ব্রেকিং জানা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস তিনি নাকি নিজের বাসভবনে থাকছেন না। তিনি কোথায় যাচ্ছেন তাহলে? আর হঠাৎ করে কেন বাসভবন ছাড়ছেন তিনি? আবার যখন ভোর হচ্ছে তিনি নিজের বাসভবনে ফিরে আসছেন। এই যে গ্যাপটা, সেই গ্যাপটাতে কি করছেন তিনি? কেন এইভাবে বাসভবনটাকে তিনি পাল্টাচ্ছেন? কেন থাকছেন না? তাহলে তার কি কোনোভাবে লাইফ থ্রেট হচ্ছে? কারণ যেভাবে তিনি কখনো নিজের প্রয়োজনে চীনের দিকে ঝুঁকছেন, কখনো নিজের প্রয়োজনে আমেরিকার দিকে ঝুঁকছেন, কি চলছে মোহাম্মদ ইউনূসের মনের মধ্যে? এই সমস্ত কিছু নিয়ে আজকে যার সঙ্গে কথা বলবো, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডিফেন্স এক্সপার্ট R.K. শ্রীবাস্তব। স্যার, আপনাকে আজ তাক বাংলায় আরও একবার স্বাগত। যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, মোহাম্মদ ইউনূস একটা বছর তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সামলাচ্ছেন, বাংলাদেশের অবস্থা যথেষ্ট খারাপ, তার মধ্যে তিনি নিজের বাসভবনে থাকছেন না, তিনি রাত্রিবেলা বাসভবন ছেড়ে দিচ্ছেন। কেন? কি চলছে সেখানে? দেখুন, প্রফেসর ইউনূস যতদূর আমরা জানি উনি একটা স্টেট গেস্ট হাউস যমুনা থাকেন। উনি ওখানেই সবাইকে রিসিভ করেন, ওখানেই কথাবার্তা হয়, অনেকগুলো মিটিং ওখানেই হয়। রাত্রিবেলা ওখানে থাকছেন কি থাকছেন না, যদি উনি না থাকেন তাহলে কেন? ওটা কি স্বাস্থ্য কারণে কোনো থাকছেন না, সিকিউরিটি কারণে কোনো কারণে আছেন নেই? এটা অনেক গভীর বিষয় আছে। কেন যে জানেন, এই 8 থেকে 9 দিনের মধ্যে আর বাংলাদেশের ইনি 1 বছর হয়ে যাবে। ইনি ইন্টারিম গভর্নমেন্ট, যার কোনো ম্যান্ডেট নেই, উনি কোনো ইলেকশন হয়ে আসেননি। আর যেভাবে এই 1 বছর যেটা হতে চলেছে ওর মধ্যে আপনার অর্থনৈতিক, আপনার কি হয় ফরেন পলিসি বা ডিফেন্স সামরিক বাহিনী নিয়ে কথা, বা ওদের ইন্টারনাল যেটা মৌলবাদীরা যারা ওটা ওখানে একটা অভ্যুত্থান হয়েছে, আর তারপর মাইনরিটিকে যেরকম মারা হয়েছে। আপনি দেখুন আজকেও আপনার স্বামী যে চিন্ময়ানন্দ, প্রভু চিন্ময়ানন্দ আছেন, উনি এখনো রিলিজ পাননি। তো এরকম যে একটা পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে, মানুষ ওনাকে 1 বছর ধরে জিজ্ঞেস করছে তুমি 1 বছরে তুই আমাকে দিলে, তুমি কি দিয়েছো আমাকে? এত বড় বড় কথা বলে, এত বড় বড় তুমি একটা তকমা লাগিয়েছো, আমি নোবেল প্রাইজ, পিস প্রাইজ, কিন্তু এত লোক মারা গেছে। প্রত্যেক দিন আপনি যদি বাংলাদেশে যদি খবরটা চান, আপনি কতটা সাপ্রেস করে দেওয়া হয়েছে মাইনরিটি নিয়ে। আপনি যদি দেখেন আপনার চোখে জল চলে আসবে কি ওখানে যারা হিন্দুরা আছে, যারা মাইনরিটি আছে, ওকে এরকম মারা হচ্ছে, ওদের বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে, মা বোনকে কিডন্যাপ করা হচ্ছে, ফলস চার্জেস। মাইনরিটি কেন, মাইনরিটির সঙ্গে আওয়ামী লীগ যারা করেন তাদের উপরেও তো অত্যাচার চলছে। দেখুন, আওয়ামী লীগ ওদের ইন্টারনাল ম্যাটার, ওর উপরে আমরা কিছু বলবো না, বিকজ এটা পলিটিক্যাল পার্টি নিয়ে কথা হচ্ছে। আমরা ওখানে কোনো পলিটিক্যাল পার্টি বা ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আমরা কথা বলছি না। কিন্তু সিচুয়েশন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে, এটা ভয়াবহ পরিস্থিতি আছে। ওটা আমার মনে হচ্ছে যে ওখান থেকে আবার লোক পালিয়ে আমাদের কাছে আসবে, তাই জন্য আমাদের কনসার্ন। তারপর ইনি যদি 1 বছরে আপনি লাগাতার এনাকে যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনি দেখবেন যে ইনি আমাদের 7 স্টেটস নিয়ে কথা বলছেন, ইনি বে অফ বেঙ্গল নিয়ে কথা বলছেন। ইনি কোনো একটা প্ল্যাটফর্ম ছাড়েনি যেখান থেকে ইন্ডিয়াকে দুষছেন না, আমাদেরকে দুষছেন না। আমরা কি করেছি দেখুন, আপনাকে বলে দিই, আমরাই তো কাঁটাতার দিয়েছি বাংলাদেশের চারদিকে। ওটা একটা কস্ট আছে, মানে আমাদের মোর দেন 100 করোড় রুপিস ওটা লাগানো হয়েছে, আর ওর মেনটেনেন্স, তারপরে BSF এর এই খরচা কেন আমরা করেছি? বিকজ আমরা চাই যে বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা স্বাধীন দেশ আছে, ওদের মানুষগুলো নিজেতে থাকুক, আমাদের দরকার নেই। আমাদের লোক গিয়ে ওখানে 3000 মানুষ গিয়ে 71-এ মুক্তিযোদ্ধাদের সঙ্গে লড়িয়ে আমরা ওখানে ওদের মুক্তি পেয়েছে, ওরা স্বাধীনতা পেয়েছে, একটা স্বাধীন দেশের মতন কথা বলো। কিন্তু প্রফেসর ইউনূস আসার পর আমরা যে দেখছি গত 1 বছর শুধু অ্যান্টি ইন্ডিয়া কথা বলে যাচ্ছেন। অর্থনৈতিক কন্ডিশন আপনি যদি জানেন, আপনি যদি এটা সব জিনিসগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে, রাইট? এদের কাছে কিছু দেওয়ার নেই আমাদেরকে, ইন্ডিয়াকে, বাই দ্য ওয়ে বাংলাদেশকে। $123 বিলিয়ন এর উপরে আছে, লোন আছে। আর সব থেকে বেশি লোন আপনার 3 রকমের লোন ওরা পায়। একটা লোন পায় আপনার বাইল্যাটারাল, কান্ট্রি টু কান্ট্রি। একটা হয় আপনার ইনস্টিটিউশনাল, যার মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক আছে, IMF আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, তারপর একটা নন গভর্নমেন্টাল ব্যাংকসগুলো ওখান থেকে।
$123 বিলিয়ন এর উপরে, এদের উপরে আরও থেকে বেশি হতে পারে, বিকজ এরা ডাটা রিলিজ করতে দিচ্ছে না। এদের কাছে এত লোন আছে। আর চায়না থেকে যা লোন পেয়েছে, এরা চায়না থেকে যা লোন নিয়েছে, ওর ইন্টারেস্ট সব থেকে হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু শ্রীজি, এখানে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো যে এই যে এত লোন, কোনো রকম কোনো ডেভেলপমেন্ট নেই, শিল্প নেই, বস্ত্রশিল্প যেটা বাংলাদেশের একটা সময় দাঁড়িয়ে ভিত্তি ছিল সেটা পর্যন্ত ভেঙে গিয়েছে, তো এখন কি কোথাও গিয়ে নিজের ওপরে থ্রেট ফিল করে এই রাত্রিবেলা চলে যাওয়া, নাকি রাতের অন্ধকারে আরো নতুন কোনো পরিকল্পনা চলছে মোহাম্মদ ইউনূসের যেটা আরো ভয়ঙ্কর হতে চলেছে? দেখুন, আমরা এখন কি চিন্তিত আছি, আমরা চিন্তিত যে আজকে 30 জুনে যখন আপনার কাছে আমি দাঁড়িয়ে আছি, আমাদের দেশের চিন্তা আছে, আমাদের ট্যারিফ নিয়ে কথা বলছি। এদের উপরে একটা ট্যারিফ, এটা তো আমেরিকার সঙ্গে এরা নেগোশিয়েট করা দরকার। এদের ওই ট্যারিফের কি ইম্প্যাক্ট হবে ওটা তার দরকার। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ইনি ধ্বংস করে দিয়েছেন, এনার কেউ কথা শুনছে না আমেরিকায়, রাইট? তাই জন্য উনি নিজেকে কোনো রকমে বাঁচাবার থাকার জন্য ইনি যা কিছু সম্ভব, যা কিছু মানুষকে মেরে দিচ্ছেন, এরকম পলিসি নিচ্ছেন যেটা বাংলাদেশের জন্য শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্মের জন্য অনেক ক্ষতি হবে। ওটাই এনার যে ফরেন পলিসি আছে, ইনি এত কনফিউজ আছেন, ইনি কোন দিকে যাবেন। একদিকে চায়নার দিকে যাবেন, ইনি তো গিয়েছিলেন চায়না কাছে, চায়না গিয়েছিলেন, উনি চায়নার সঙ্গে বলেছেন আমাকে যে লোন যে রিপেমেন্ট আছে ওটা আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে দাও, আমাদের তুমি লোনটা 3% থেকে 1% নিয়ে আসো, আমাকে 20 বছর থেকে 30 বছর দাও, এসব কথা বলতে গেছেন, যেটা চায়না তো একে অ্যাসুরেন্স দেয়নি। চায়না তো এটাকে পয়সা দিচ্ছে। চায়নাতে কথা বলতে গিয়েও কিন্তু সেই ভারতের 7 সিস্টার্সের দিকে তার চোখ ছিল। ট্রাইল্যাটারাল মিটিং, চায়না মাঝখানে আছে, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ। না, মানুষগুলো জিজ্ঞেস করবে কি ইন্ডিয়া এত কেন কনসার্ন আছে, সাধারণ মানুষ বাংলাদেশ নিয়ে এত কনসার্ন কেন? এই কনসার্ন বিকজ আপনি একদিকে দেখুন, চায়নার একদিকে আছে বাংলাদেশ, একদিকে আছে পাকিস্তান, আর পাকিস্তান তো ওখানে গিয়ে কোনো বড় কথা বলবে না, ওটা তো আমাদের অ্যাগেনস্টেই কথা বলবে, তাই জন্য আমরা কনসার্ন আছি ওখানে, রাইট? তো এই যে চায়না থেকে এত পয়সা নিয়ে এসছেন, ওখান থেকে পয়সা নিচ্ছেন, ওদেরকে ইন্টারেস্ট দিচ্ছেন, আর রোজগার আমদানি কোথেকে করলেন? আমেরিকা থেকে। এদের বেস্ট যেটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াদের বেস্ট, এটা ইকোনমিক জয়েন্ট অফ এশিয়া বলা হতো বাংলাদেশকে, আজকে পুরো ধ্বংস করে দিয়েছেন আপনি। এদের জিডিপি 3.3% গ্রোথ এটা ফোরকাস্ট হয়েছে, ওটাই কত সৎ আছে কত ভুল আছে আমরা জানি না। এনার ফরেন পলিসি ওর থেকে ডিকটেট করে, ইনি শুধু চান সার্ভাইভাল। এনাকে আনা হয়েছিল ইলেকশন করার জন্য, আমরা কার সঙ্গে কথা বলবো, একটা ইলেক্টেড গভর্নমেন্ট তো ডিসিশন নেবে। ওখানকার তো চিফও বলছেন, আর্মি চিফও বলছেন কি যতগুলো পলিসি ম্যাটার আছে ওখানকার তুমি গভর্নমেন্টকে দাও। কোথায় আছে ইলেক্টেড গভর্নমেন্ট, রাইট? তো ইনি তো দেশকে বিক্রি করে দিচ্ছেন। ইউনূসকে তো আনাই হয়েছিল ইলেকশনটা করার জন্য, একটা বছর হয়ে গেল তিনি একটা ইলেকশন অ্যারেঞ্জ করতে পারলেন না, এবং তিনি বলছেন যে ইলেকশন প্রপার ভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য নাকি তাকে আরো সময় দিতে হবে। ইলেকশনের জন্য সময় নাকি নিজের গদিটা আরো শক্ত করার জন্য, টাকাটা আরো পকেটে ঢোকানোর জন্য সময়?